নমস্কার। আজকের এই বিস্তারিত বিশ্লেষণে স্বাগত। চলুন সরাসরি মূল কথায় আসা যাক। সম্প্রতি নবান্ন থেকে যুবসাথী আর অন্নপূর্ণ প্রকল্প নিয়ে বেশ কিছু বড়সড় নির্দেশিকা জারি হয়েছে, আর এটা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে এখন জোর জল্পনা। মূলত যেটা বলা হচ্ছে, বিপুল সংখ্যক উপভোক্তার তথ্য একেবারে নতুন করে ভেরিফাই বা যাচাই করা হবে, আর সাথে থাকছে একগুচ্ছ কড়া শর্ত। তো চলুন সরাসরি আসল তথ্যগুলো একটু ধাপে ধাপে ভেঙে দেখা যাক। আজ আমরা পুরো বিষয়টাকে মূলত 4টে ভাগে ভাগ করে নেব। 1. প্রকল্পের নতুন নির্দেশিকা। 2. যুবসাথী ভাতা আপাতত বন্ধ কেন। 3. অন্নপূর্ণা প্রকল্প থেকে কারা বাদ পড়ছেন। আর 4. অন্যান্য আবশ্যিক শর্তাবলী। তো 1 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করা যাক। প্রকল্পের নতুন নির্দেশিকা। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে আরও বেশি স্বচ্ছতা আনতেই মূলত এই রিভেরিফিকেশন বা পুনর্যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবার শুধু সংখ্যাটা ভাবুন তো, 55 লক্ষ উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। বুঝতেই পারছেন, এটা কোনো ছোটখাটো কাজ নয়, রীতিমতো একটা বিশাল কর্মযজ্ঞ। এই বর্তমান উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখার পাশাপাশি অন্নপূর্ণার প্রকল্পের জন্য কিন্তু নতুন বেশ কিছু নিয়ম জারি হয়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে। যুবসাথী ভাতা সাময়িকভাবে বন্ধ কেন রাখা হলো। আমরা সবাই জানি, নতুন সরকার একটা বড় প্রতিশ্রুতি দিয়েছিল। মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের জন্য এই ভাতা ১,৫০০ টাকা থেকে ১ লাফে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। স্বাভাবিকভাবে এটা একটা বিরাট বড় সুখবর ছিল সবার জন্য। কিন্তু ঠিক এইখানটাতেই প্রশ্ন আসছে, হঠাৎ করে টাকা আসা বন্ধ হলো কেন? একদিকে এত বড় একটা প্রতিশ্রুতি, আর অন্যদিকে হঠাৎ করে অ্যাকাউন্টে টাকা আসা স্টপ। ঠিক কি এমন হলো যার জন্য প্রশাসনকে হঠাৎ করে ব্রেক কষতে হলো? কারণগুলো যদি দেখি, বেশ কয়েকটা অসঙ্গতি কিন্তু সামনে এসেছে। প্রথমত, অত্যন্ত কম সময়ের মধ্যে প্রচুর আবেদন মঞ্জুর করা হয়েছে। দ্বিতীয়ত, এমনও দেখা গেছে যে একই অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢুকেছে। আর ঠিক এই কারণেই আবেদনকারীর দেয়া তথ্য আর যোগ্যতা সত্যি ঠিক কিনা সেটা নতুন করে যাচাই করার প্রয়োজন হয়ে পড়েছে। ওই যে একটু আগে বললাম ৫৫ লক্ষ, এই বিপুল সংখ্যক মানুষের ডেটা নিখুঁতভাবে চেক করা তো আর চারটিখানি কথা নয়, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। সরকারের মূল লক্ষ্য হল একটা টাকাও যেন ভুল অ্যাকাউন্টে বা অযোগ্য কারোর হাতে না যায়। সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যটা শুনলে অবাক হবেন। শুধু মার্চ আর এপ্রিল মাস মিলিয়েই প্রতি মাসে প্রায় ৮০০ কোটি টাকা খরচ হয়েছে এই খাতে। এই বিশাল অঙ্কের সরকারি অর্থের যাতে সঠিক ব্যবহার হয় সেটা নিশ্চিত করতেই এই ভেরিফিকেশনের জন্য একটা সাময়িক বিরতি নেওয়াটা ভীষণ জরুরি ছিল। তবে হ্যাঁ, চিন্তার কিছু নেই, এটা কিন্তু পুরোপুরি একটা সাময়িক পদক্ষেপ। এই পুনর্যাচাইয়ের কাজটা একবার শেষ হয়ে গেলেই পুরো প্রক্রিয়াটা আবার স্বাভাবিক হয়ে যাবে, আর যারা যোগ্য তারা ঠিক আগের মতোই টাকা পেতে শুরু করবেন। চলুন এবার ৩ নম্বর পয়েন্টে যাওয়া যাক। অন্নপূর্ণা প্রকল্প এবং তার নতুন শর্তাবলী। বিশেষ করে কারা এই ৩,০০০ টাকার সুবিধা থেকে একেবারে বাদ পড়বেন সেটাই এবার একটু দেখে নেওয়া যাক। ১ জুন থেকে তো অন্নপূর্ণা প্রকল্পের আবেদন শুরু হয়ে যাচ্ছে। অনলাইনেও করা যাবে, আবার অফলাইনও। কিন্তু শুধু আবেদন করলেই তো আর হবে না। এই ৩,০০০ টাকা কারা পাবেন না, তার জন্য সরকার বেশ কড়া কয়েকটা ক্যাটাগরি ঠিক করে দিয়েছে। একটু মন দিয়ে শুনবেন, কারণ এই বাদ পড়ার তালিকাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, যারা ইনকাম ট্যাক্স বা আয়কর দেন তারা সরাসরি বাদ। দ্বিতীয়ত, কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবী এবং সরকারি পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন না। আর তৃতীয়ত, স্কুল কলেজের শিক্ষক বা অশিক্ষক কর্মচারী এরাও কিন্তু এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। মানে যার কোনো প্রতিষ্ঠিত বা সরকারি আয়ের উৎস আছে তিনি এই টাকাটা পাবেন না। তালিকাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। পঞ্চায়েত, পুরসভা বা অন্য যে কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত থাকলেও আবেদন করা যাবে না। পাশাপাশি এসআইআর বা সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্টে যাদের নাম বাদ গেছে তারাও অযোগ্য বলে বিবেচিত হবেন। আর যদি কোনো আবেদনকারীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকে তিনিও কিন্তু বাদ। বুঝতেই পারছেন, শর্তগুলো একদম ক্লিয়ার আর খুব কড়া। এবার আসছি আমাদের শেষ ভাগে, অন্যান্য আবশ্যিক শর্ত। যারা ওই বাদ পড়ার তালিকাটা পার করে আসবেন তাদের জন্য আরও কিছু জরুরি নিয়ম আছে। যেমন ধরুন বয়সের সীমা,
আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এখন প্রশ্ন হল ৬০ বছর পার হলে কি হবে? সেক্ষেত্রে ওই মহিলা আর এই প্রকল্পে থাকবেন না, সরাসরি বার্ধক্য ভাতার সুযোগ পাবেন। মানে পুরো সিস্টেমটা বয়সের ভিত্তিতে খুব সুন্দর করে সাজানো। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি লজিস্টিক্যাল শর্তটা ভুলে গেলে চলবে না। যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা ঢুকে যাবে ঠিকই, কিন্তু এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকাটা একদম মাস্ট। আধার সংযোগ ছাড়া এই ডিরেক্ট ট্রান্সফার কোনোভাবেই সম্ভব নয়। আসলে আর্থিক দুর্নীতি আটকাতেই এই কড়া নিয়ম। সবশেষে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু উপভোক্তার নাম কিন্তু এই নতুন অন্নপূর্ণা প্রকল্পে মাইগ্রেট বা ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, শুধু নাম ট্রান্সফার হলেই হবে না, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আসা উপভোক্তাদেরও এই নতুন কড়া শর্তগুলো হুবহু মানতে হবে। নিয়মের ক্ষেত্রে কোনো এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে সরকারের এই যে বিশাল রিভেরিফিকেশন প্রক্রিয়া আর এত কড়া শর্ত, এটাকে কিভাবে মূল্যায়ন করা যায়? এটা কি সরকারি অর্থের অপচয় আটকে প্রকৃত প্রাপকদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার একটা দারুণ পদক্ষেপ, নাকি এর ফলে সাধারণ মানুষকে সাময়িক একটা ঝামেলার মধ্যে পড়তে হবে? সরকারি পলিসির এই বড় পরিবর্তনের প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে, সেই প্রশ্নটা রেখেই আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই তথ্যগুলো সবার খুব কাজে লাগবে।